দিন শেষে সবাই এটাই বিবেচনা করে যে আসলে রেজাল্ট কি হলো। আপনি কিভাবে জাজ করতেছেন, আপনার দৃষ্টিভঙ্গিতে এখানে মেইন ফ্যাক্টর। বাট দিন শেষে আপনি যতই বলেন না কেন ইংল্যান্ড খুব ভালো খেলতেছে, দাপুটে ফুটবল খেলতেছে, ফেভারিট টিম, বাট আমার কাছে কেন যেন মনে হয়, এটা আমি আর্জেন্টাইন ফ্যান এজন্য না, আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে আর্জেন্টিনা বের হয়ে চলে আসবে। ইংল্যান্ডের বিপক্ষে মহারণের আগে মেসিকে ছাড়াই অনুশীলন করেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ডের এক সাবেক তারকা ফুটবলার বলেছেন মেসিকে ঘুম পাড়িয়ে রাখবেন হ্যারি কেইন, জুড বেলিংহ্যামরা। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আমিনুল ইসলাম এবং আমার বামে আছেন রাকিবুল হাসান সাব্বির। দুজনকেই ঢাকা জার্নাল স্টুডিওতে স্বাগতম। শুরুতে আমি আমিনুল ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই যে মেসিকে ঘুম পাড়িয়ে রাখবে ইংল্যান্ডের প্লেয়াররা, এটা কি আদৌ সম্ভব? এখন এটা আসলে একটা এক ধরনের বলতে গেলে খেলার শুরুতে, মানে আসলে খেলার শুরুতে যে একটা ধরনের একটা মানে ব্যাপার থাকে না যে একটু মাইন্ড গেম, মানে আমার ধারণা ওই জায়গাটাতে একটা গেম প্লে করেছে, মানে যে একটা কার্ড, মাইন্ড গেমের যে একটা কার্ড, সেই কার্ডটা ওরা প্লে করেছে, মানে আমার সবচেয়ে বড় ব্যাপার। আর সবচেয়ে মানে অন্যতম একটা যেই মানে অনুমান বলতে পারি যে আসলে মেসিকে ঘুম পাড়ানো মানে অসম্ভব নয়, এটা কিন্তু মানে আসলে অবিশ্বাসের কোনো কিছু নাই, এটা সম্ভব হয়তো চাইলে। যেমন সুইসরা কিন্তু, সুইজারল্যান্ড কিন্তু লাস্ট খেলাতে কিন্তু খুব অলমোস্ট মেসিকে মানে আটকেই রেখেছে, শুধু একটা অ্যাসিস্ট মানে করেছে বা অনেকগুলো চান্সও ক্রিয়েট করেছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও সুইজারল্যান্ড সহ আরো অনেকগুলো দল কিন্তু দেখিয়েছে যে আসলে কিভাবে আটকানো যায়, কিভাবে বোতলবন্দি করা যায়, কিন্তু সেটা মনে হয় না খুব বেশি কার্যকর হবে, কারণ মেসিকে আটকানোর যে ফর্মুলার কথা বলি তাতে অন্যরা তো আরো এক্সপোজড হয়ে যাবে, আর অন্য দলগুলো বা অন্য প্লেয়াররাও কিন্তু অলরেডি গোল পাচ্ছেন বা ভালো খেলায় একটা ইঙ্গিত দিচ্ছেন, তো সেটা মনে হয় ওদের জন্য একটা হিতে বিপরীত হতে পারে, আমার মানে আমার ধারণা। ওকে সাবির ভাই, ইংল্যান্ড যেভাবে খেলছে তাতে করে মেসিকে কি সত্যিই ঘুম পাড়ানো সম্ভব? এখানে প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে মেসি যে স্টাইলে খেলে বা যে মানে ব্যাকগ্রাউন্ড থেকে সে খেলতেছে, মেসিকে আপনি হয়তো 2জন বা 3জন বা 4জন প্লেয়ার তার এখানে বরাদ্দ রাখতে পারেন, কিন্তু দিন শেষে তার জাস্ট একটা সুযোগ দরকার, একটা সুযোগেই সে আপনার পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়া সম্ভব, ঠিক আছে? সো ওইভাবে ওই দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি মেসিকে আসলে আটকে রাখাটা, ওইভাবে খাঁচায় বন্দি করা কিংবা বোতলে বন্দি করা পসিবল না। আপনি তাকে হয়তো গার্ড বেশি বাড়ায় দিতে পারেন কিংবা তাকে আটকানোর বিভিন্ন কৌশল বা ট্যাকটিক্স রেডি করতে পারেন, কিন্তু দিন শেষে মেসির মতো প্লেয়ারদেরকে আটকানোটা খুব কঠিন। তাদের জাস্ট একটা সুযোগ দরকার এবং ওই একটা সুযোগকেই তারা পরবর্তীতে গোলে রূপান্তর করে। ওকে আমিনুল ভাই, একসময় শোনা যেত যে মেসিকে ছাড়া আর্জেন্টিনায় গোল দেওয়ার মতো তেমন একটা প্লেয়ার নেই। আমরা লাস্ট যে ম্যাচ দেখলাম সুইজারল্যান্ডের বিপক্ষে, সেখানে কিন্তু আলভারেজ, মার্টিনেজ গোল করেছে। এখন কি একদল সমর্থকরা আছে, ওরা কি মানে তাদের যেই ব্যাখ্যা বিশ্লেষণ ছিল যে মেসিকে ছাড়া গোল দেওয়ার ফুটবলার আর্জেন্টিনায় নেই, সেই ধারণা কি ভুল হয়েছে? আমি আপনার এই কথার সাথে আমি আরেকটা কথা অ্যাড করি যে শুধু মেসিকে ছাড়া মানে আপনি বলছেন যে মেসিকে ছাড়া আসলে গোল স্কোরার বা আর্জেন্টিনার খেলাটাকে টেনে নেওয়ার মতো প্লেয়ার নেই, শুধু এই কথা না, বরঞ্চ একটা দলের সমর্থক মানে সমর্থক গোষ্ঠী, একটা গ্রুপ, তারা কিন্তু এই জিনিসটাকে মিন করে, বরঞ্চ যাচ্ছে এই বছর পর্যন্ত মেসি খেলুক, পরের ওয়ার্ল্ড কাপ, মানে অলরেডি কিন্তু এই হুমকিটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানে অলরেডি কিন্তু এই জিনিসটা ফেসবুকে হোক বা বন্ধু বান্ধবের আড্ডায় এই কথাগুলো আসছে, যাচ্ছে এই বছর ঠিক আছে নিয়ে যাক, এই বছর মেসি তো আছে, পরের বার থেকে কি করবো আমরা দেখবো। আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল, মানে এটা শুধু আমরা হয়তো মানে ফুটবল বোদ্ধারা বা ফুটবল সাপোর্টার যারা আছে আমরা বা খেলা দেখি, মানে মেসি ছাড়াও আসলে কিন্তু বর্তমানে কিন্তু আর্জেন্টিনা স্কোয়াডে বেশ ভালো ভালো মানে প্রমিনেন্ট প্লেয়াররা আছে, এবং যারা ইয়াংস্টার, সেই ইয়াংস্টার প্লেয়ারগুলোকে বরঞ্চ এটা কিন্তু বহু আর্জেন্টিনার ফ্যানরা হয়তো ওনারা অনেকে এটা নিয়ে হয়তো খুবই মানে কোচের উপর বিরক্ত যে এই ইয়াংস্টার প্লেয়ারদেরকে কিন্তু এখন পর্যন্ত মাঠে সে প্রপার ইউটিলাইজেশন বা নামানোই হয় না।
আর গোল স্কোরার ক্ষেত্রে যেটা দেখবো, মানে আমরা যেটা খুঁজছিলাম বা অনেক অ্যানালিস্টরা বা অনেকেই কিন্তু এই জিনিসটা বলছেন যে আসলে মেসির বাহির থেকে যতক্ষণ পর্যন্ত আর্জেন্টিনা দল বের না হবে মেসির গন্ডি থেকে, যে শুধু, কারণ ফুটবল 11 জনের খেলা, মেসি একা কেন মানে টেনে নিয়ে যাবে সব সময়, তাও সে অলমোস্ট তার ফুটবলের শেষ সময় চলে আসছে। এই সময় এসে যদি একটা দলকে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় স্টেজে মানে তাকে টেনে নিয়ে যেতে হয়, তাহলে তো হয় না। এখানে আসলে অন্যদেরকে এগিয়ে আসার অপশন ছাড়া মানে হয়তো আর্জেন্টিনা এই যে সেমিফাইনাল বা ফাইনালের পর্যন্ত যাওয়া বা ট্রফি উঠিয়ে ধরার যে ব্যাপারটা, যদি এই মানে নতুন এই গোল স্কোরিং অপশন বা ম্যাচ উইনিং অপশনগুলো যদি তৈরি না হয়, তাহলে আর্জেন্টিনাকে হয়তো থেমে যেতে হবে। এবং আমি মনে করি যে এটা একটা খুব পজিটিভ, যে না আর্জেন্টিনার মানে এই নতুন মানে কিছু গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হয়েছে, এটা একটা ভালো অপশন। ওকে, সাব্বির ভাই, ইংল্যান্ডে যেরকম হ্যারি কেইন আছে, জুড বেলিংহাম আছে, সাকা আছে, ওরা যেরকম একটা তারকা নির্ভর বা ওরা বেশ কয়েকজন আছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, আর্জেন্টিনায় মেসিকে ছাড়া আপনার চোখে ওদের মতো আর কে কে আছে? শুধুমাত্র মেসি না, আপনি যদি দেখেন লাস্ট ম্যাচে আলভারেজের যে একটা ছিল, যদিও আলভারেজ এই বিশ্বকাপটাতে খুব একটা ভালো পারফরমেন্স ছিল না, জাস্ট লাস্ট ম্যাচটাতেই একটা গোল করছে, বাট সে কিন্তু খুব মানে আপনি যদি ক্লাব ফুটবল দেখেন, যেটাকে কিনা ফুটবলের মানে অরিজিনাল কোর বলা হয়, ওইখানে কিন্তু আলভারেজের খুব ভালো একটা আছে, পারফরমেন্স আছে। কিংবা আপনি যদি দেখেন লাউতারো মার্তিনেজ, আপনি জাস্ট তাকে যদি মিডফিল্ডের এই পাশ থেকে জাস্ট একটা বল ওইভাবে ম্যানেজ করে দিতে পারেন, সে কিন্তু মানে খুব ভালো একজন স্কোরার। তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি চিন্তা করেন ম্যাকঅ্যালিস্টার, গত লাস্ট ম্যাচে কিন্তু ম্যাকঅ্যালিস্টার ফার্স্ট গোলটা করে আর্জেন্টিনাকে আগে নিয়ে আসলো। তো আপনি যদি চিন্তা করেন ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, মার্টিনেজ, তারপর হচ্ছে গিয়ে আরো বেঞ্চে আমাদের অনেক প্লেয়ার আছে যাদেরকে কিনা আমরা বলি ইয়ংস্টার, তারপরও একটা নির্ভরতা মানে পাচ্ছি না। এখন এইখানে ব্যাপারটা কি, আপনি কিভাবে জাজ করতেছেন, আপনার দৃষ্টিভঙ্গিতে এখানে মেইন ফ্যাক্টর। আমি যদি বলি যে আমি এই যে মেসি নির্ভরতা থেকে বের হতে চাই, তাহলে এই যে আমার প্লেয়ার যারা আছে, লাউতারো মার্তিনেজ বলেন কিংবা আলভারেজ বলেন, ম্যাকঅ্যালিস্টার বলেন, ডিপল বলেন, এরা তো আমার জন্য এরা তো খুব ভালো প্লেয়ার। হ্যাঁ, আপনার এখানে খুব বড় মানের তারকা আছে, তাই জন্য আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে এরা হয়তো ছোট প্লেয়ার, বাট দিন শেষে তারা মোটেই ছোট প্লেয়ার না, মানে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্লেয়ার মনে হয় না। আপনি যেরকম হ্যারি কেইনকে, জুড বেলিংহামকে মনে হয়, ওরকম এদেরকে মনে হয় না, টাইম লাগবে হয়তো বা। হ্যাঁ, সময় দরকার, একটা দুটা গোল পাইলে সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্লেয়ার হয় না। তবে আপনার হচ্ছে আপনি যদি পর্যাপ্ত ওইভাবে টাইম দেন, তাহলে তারাও হয়তো সামনের ম্যাচগুলোতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো তাদের ট্যাকটিক্স বা কৌশল এগুলা শো করবে। আমিনুর ভাই, মানে বাস্তবতার নিরিখে বলবেন, আর্জেন্টিনা শুরু থেকে যেভাবে ফুটবল খেলে আসছে, আমার কাছে তেমন একটা দাপুটে খেলা মনে হয় না একটা ম্যাচেও না। মানে ওরা ভালো খেলছে, জিতছে, কিন্তু ভালো খেলার পরও একটা দাপট থাকে ফুটবলে, ঠিক আছে? সেই দলটা ইংল্যান্ড কিন্তু এর বিপরীতে ইংল্যান্ড কিন্তু প্রতিটা ম্যাচেই একটা দাপট দেখিয়ে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাস্তবতার নিরিখে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে আর্জেন্টিনা মানে কতটা টিকতে পারবে? বা এখানে তো যদি সবসময় তো আর ভাগ্য দিয়ে হয় না, খেলতেও হয়, সেক্ষেত্রে মানে এই ম্যাচটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, অন্যতম একটা বড় ব্যাপার হলো কি, আসলে ফুটবলটা দলীয় খেলা। এখানে আসলে একজন দুজন প্লেয়ার হ্যাঁ একটা পার্থক্য করে দিতে পারে, তার পাশাপাশি আসলে যে একটা প্লেয়ার মানে পুরো দলটাকে টেনে নিয়ে যাবে বা একটা ম্যাচ টেনে নিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অন্যতম আরেকটা বড় ব্যাপার যেটা বলতে চাই, যে আসলে মানে আপনাকে জিততে হলে, মানে যে কোনো একটা ট্রফি জিততে হলে ভাগ্যের সহায় অবশ্যই লাগবে, কিন্তু তার পাশাপাশি আপনার দলীয় বোঝাপড়া বা আপনার প্লেয়ারদের সেই ডেডিকেশনের যে ব্যাপারটা থাকা উচিত, সেটা অবশ্যই খুব টপ নচ ডেডিকেটেড লেভেল ছাড়া আপনি কোনো টুর্নামেন্টের ট্রফি জিততে পারবেন না অ্যাটলিস্ট, বা এই পর্যায়ে এসে তো আরো টপ নচ পারফরমেন্স থাকবে। এখন এখানে হয়ে দাঁড়িয়েছে কি, আর্জেন্টিনা আসলে যে নজর কাড়া বা নান্দনিক যেই ফুটবল খেলার যে ব্যাপারটা, এটা যদি আমাকে সমালোচনা করতে বলা হয়, আমি সর্বপ্রথম বলবো আসলে এই জিনিসটা পুরোপুরি কেন জানি মনে হচ্ছে, আমার কাছে মনে হয় যে হয়তো কোচের কোনো ট্যাকটিক্স থাকতে পারে। যে যেমন আমরা 2014 সালে যে আর্জেন্টিনা টিমটা দেখেছি, যেটা ফাইনাল খেলেছিল যারা জার্মানির বিপক্ষে পর্যন্ত, ওই পুরো টিমটাতে কিন্তু আর্জেন্টিনার শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব একটা নান্দনিক ফুটবল খেলেছিল, এটা আমার কাছে মনে হয় না। মানে কারো চোখে লেগে আছে যে একটা ম্যাচ, একটা গোল খুব চোখে লেগে আছে, খুব কম। মানে আমার মতো ফ্যানকে হয়তো বললে আমি হয়তো মনে করতে পারবো না যে খুব ভালো
একটা পারফর্ম করে একটা ম্যাচ জিতেছে, কিন্তু ওই টিমটা কিন্তু ফাইনাল খেলেছে এবং হয়তো ট্রফি যদি হিগুয়েনের সেই মহা মানে আসলে অবিশ্বাস্যকর মিস বা নানা রকমের ইস্যুগুলো না থাকলে হয়তো, বা মেসির অবিশ্বাস্য রকমের মিসগুলো না থাকলে হয়তো মানে আগে একটা ট্রফি পেয়ে যেত, মেসি একটা ট্রফি পেয়ে যেত। কিন্তু দেখেন ওই টাইমটাতে কোচের একটা বড় টেকনিক ছিল আমার কাছে মনে হয়, যে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল, মানে শুধু ম্যাচ বাই ম্যাচ ধরে চেষ্টা করেছে যে ভক্ত সমর্থকরা উপভোগ করুক আর না করুক, কোচ চেয়েছে যে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলটা হোক এবং সে প্রতিটা ম্যাচের রেজাল্ট বের করে এনেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই বিশ্বকাপে অনেকটা স্ক্যালোনি, যে কারণ সে এটা খুব হয়তো সে ভালো করে হয়তো জানে যে আসলে আমার টিমটা একটু এইজড, একটু বয়স্ক টিম অন্য বাকি টিমের চাইতে। এখন এখানে সে সবাইকে সেই ওভার বার্ডেনটা সে করতে চায় না, সে হয়তোবা ওই ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ডের জায়গা থেকে হয়তো সেই কাজটা করছে যে আমি রেজাল্ট বেস ফুটবল খেলি, আমি শুধু রেজাল্টটা নিয়ে আসি, আমি রেজাল্ট দরকার, আমি রেজাল্ট আনলেই হয়েছে, ব্যাপারটা এরকম। আসলে আলটিমেটলি কিন্তু এইটাই হয়তো দিন শেষে সবাই এটাই বিবেচনা করে যে আসলে রেজাল্ট কি হলো, হয়তো ফলাফলটা নিয়ে বিবেচনা করলাম, স্ট্যাটিক্স মানে আমি ঘাটি আমার মনে হয় এই জন্য আর্জেন্টিনার খেলাটা আসলে এরকম মনে হচ্ছে। তবে এই খেলা দিয়ে যদি আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের সাথে খেলাটা তো একটা খুব একটা টাফ মানে ট্যাকটিক্যাল একটা ব্যাটেল হবে, কারণ টমাস টুখেল মানে ক্লাব ফুটবলে খুবই দারুণ সফল একজন মানে কোচদের একজন, এবং এখানে স্ক্যালোনি আবার ন্যাশনাল টিমে খুবই সফল একজন মানে কোচ। তো সেই হিসেবে আমি বলতে পারবো যে এই ম্যাচটা খুবই একটা ট্যাকটিক্যাল একটা ব্যাটেল হবে, মানে দুই দলের মাঠের বাইরেও মানে মাঠের পারফরমেন্সের বাইরেও আসলে ওই একটা মানে ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে যে বেশি এগিয়ে থাকবে সে ভালো করবে। তবে এটা সত্য মানে সবাই যেভাবে ভাবছে যে মানে ইংল্যান্ড খুব দারুণ পারফর্ম করা একটা দল, যে একদম আর্জেন্টিনাকে একদম নাস্তানাবুদ করবে, আমার কাছে মনে হয় না। মানে এটা খুব টাফ একটা ব্যাটেল হবে আমার কাছে। আর যেহেতু পূর্বের একটা ইতিহাস আছে এই দুই দলের মানে সেমিফাইনালের ডিয়েগো ম্যারাডোনার সময়কার, তাদের সেই ইতিহাসটাও অবশ্যই সবাই মাথায় রেখে খেলবে। এবং আর সেমিফাইনাল মানে এটা মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এটা বুঝতেই হবে। সেমিফাইনাল ম্যাচ আসলে এটা যে আমরা তো আসলে সেমিফাইনাল ম্যাচকে সেমিফাইনালের মতোই হবে, হ্যাঁ এটা আমি বিশ্বাস করি। ওকে সাবির ভাই, যারা ফুটবল বোঝে, ফুটবল দেখে, ফুটবলকে ভালোবাসে, এদের বেশিরভাগ মানুষ বলছে যে ইংল্যান্ড আর আর্জেন্টিনা ম্যাচে ইংল্যান্ডই ফেভারিট, ইংল্যান্ডকেই মানে ফেভারিট হিসেবে তারা ভাবছে। এখন মাঠের খেলায় মেসি থাকলে ইংল্যান্ড আসলে কিছুই না, এটা আবার মনে করে আর্জেন্টিনার ফ্যানরা। এখন বাস্তবতার নিরিখে মানে বেশিরভাগ লোক বলছে ইংল্যান্ড ফেভারিট। এই ফেভারিট একটা দলের বিপক্ষে মেসি প্রথমবারের মতো মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে, এর আগে কখনোই মেসির খেলা হয়নি, তাই ইংল্যান্ডকে বোঝার বা দেখার এই প্রথমবার সুযোগ। প্রথমবারে কি বাজিমাত করতে পারবে মেসি? দেখেন, প্রথমত আমি যদি বলি মেসি হয়তো ন্যাশনাল টিমে ইংল্যান্ডের সাথে ফেস করে না, বাট ক্লাব ফুটবলে কিন্তু এই যে ইংল্যান্ডের যারা প্লেয়ার আছে এদের সাথে কিন্তু তার একটা খেলার একটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো একই টিমে কিংবা অপোনেন্ট টিমে। সো ওই জায়গা থেকে আমি যদি বলি এক্সপিরিয়েন্সের জায়গা থেকে সে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, হয়তো ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্সটা নাই। বাট দিন শেষে আপনি যতই বলেন না কেন ইংল্যান্ড খুব ভালো খেলতেছে, দাপুটে ফুটবল খেলতেছে, ফেভারিট টিম, বাট আমার কাছে কেন যেন মনে হয়, এটা আমি আর্জেন্টাইন ফ্যান এজন্য না, আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে আর্জেন্টিনা বের হয়ে চলে আসবে এই ম্যাচ থেকে। মানে মোটামুটি হ্যাঁ শুরুর দিকে একটু তাদের হয়তো কষ্ট হবে, বাট এই ম্যাচ থেকে আর্জেন্টিনা ইজিলি বের হয়ে আসবে। ধরা খাবে কোন ম্যাচে ভাই? জি, ধরা খাবে কোন ম্যাচে? কোন ম্যাচে? এখন দেখেন, আমরা বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড কাপটাও আর্জেন্টিনাই নিচ্ছে। হ্যাঁ, আপনার ইংল্যান্ড থেকে বের হয়ে আসবে, ইংল্যান্ডের সাথে ইজিলি আর্জেন্টিনা বের হয়ে আসবে। ফ্রান্সের সাথে আর্জেন্টিনার একটু মানে আমরাকে যেটাকে ব্যাটেল বলি, বা খুব ভালো একটা যে ম্যাচ, আমরা খুব ভালো একটা ম্যাচ উপভোগ করতে যাচ্ছি, বাট দিন শেষে আমরা ফাইনালেও বের হয়ে আসবো। এখন আসেন, আমি এটা কোন পার্সপেক্টিভ থেকে আপনাকে বলতেছি। আপনি যদি লিওনেল স্কালোনির ট্যাকটিক্সটা দেখেন, ওনার কিন্তু খুব মানে উনি যে খুব ফেমাস কোচ কিংবা ওনার যে খুব বড় বড় ট্যাকটিক্স আছে এমন কিন্তু না। উনি যেটা মানে ফলো করেন বা মেনটেন করেন সেটা হচ্ছে কি প্লেয়ারদের ইন্টারনাল বন্ডিং। আপনি যদি দেখেন আর্জেন্টিনার বর্তমান যে টিম খুবই এজড একটা টিম,
2022 সালে এই টিমটাই কিন্তু 2022 সালেই খেলছে, মানে নতুন কিন্তু কোনো মুখ আসে না এইখানে। স্কালোনি যেটা চিন্তা করতেছেন বা তার মাইন্ডসেটে যেটা ঘুরতেছে সেটা হচ্ছে গিয়ে তিনি প্লেয়ারদের বন্ডিংটাকে কাজে লাগাচ্ছেন। আপনি যদি দেখেন সাবও কিন্তু খুব বেশি হচ্ছে না, প্রত্যেকটা ম্যাচেই একজন বা দুইজন বা তিনজন এদেরকে উঠাচ্ছে। সো উনি যেটা করতেছেন প্লেয়ারদের বন্ডিংটা রাখতেছেন, যার কারণে কি ওই একই প্লেয়াররা বারবার খেলতেছে এবং তাদের বন্ডিংটা বাড়তেছে, যার ফলে ম্যাচগুলা বের হয়ে আসতেছে। সো এইটা যখন আপনি একটা প্লেয়ারের সাথে 5টা 10টা 15টা ম্যাচ খেলবেন একই ফ্রেমে একইভাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই ওই টিমটার পারফরমেন্সটা বাড়ে। যার ফলে কি হয়, আপনি হয়তো দেখতেছেন যে আর্জেন্টিনায় তারকা ফুটবলার নাই, বাট তারপরেও দিন শেষে আর্জেন্টিনা ম্যাচ জিতে যাচ্ছে, কারণ এই একটা ম্যাচে আর্জেন্টিনার 10 জন যে প্লেয়ার আছে মাঠে 10 জনের 10 জনই খেলতেছে এবং 10 জনের ইকুয়াল পারফরমেন্স আছে। অন্যদিকে আপনি যদি চিন্তা করেন অনেক ভালো ভালো টিম, যেসব টিমে আমরা তারকা ফুটবলার দেখতেছি, একজন বা দুইজন খুবই তারকা ফুটবলার, বাট টিম জিততেছে না, কারণ হচ্ছে গিয়ে আর্জেন্টিনা এখানে আমরা দেখতেছি যে সবাই খেলতেছে, আর ওই টিমগুলোতে একজন বা দুইজন বা তিনজন তারকা ফুটবলার খেলে। আমার এই জন্যই মনে হয় যে না, এই বিশ্বকাপটাতেও আর্জেন্টিনা বাজিমাত করছে এবং বিশ্বকাপ নিয়েই ফিরছে। আমার কাছেও নিঃসন্দেহে সবচেয়ে ভালো বন্ডিংওয়ালা দল হচ্ছে আর্জেন্টিনা, যাদের ভিতরে বোঝাপড়া খুবই খুবই ভালো। আমিনুর ভাইয়ের কাছে প্রশ্ন, আমরা একটু পিছনে ফিরে যাই, কোয়ার্টারে ফিরে যাই আমরা। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা যে ম্যাচটা হলো, 2-0 গোলে এগিয়েছিল মিশর। ওই ম্যাচ নিয়ে এখনো আলোচনা হয়, এখনো সোশ্যাল মিডিয়া কথা হয়, এখনো বিশ্ব মিডিয়ায় কথা হয় রেফারির সিদ্ধান্ত নিয়ে। ওই ম্যাচে রেফারির সিদ্ধান্ত কি মানে সম্পূর্ণ নিরপেক্ষ ছিল নাকি আর্জেন্টিনা একটু ফেভার করেছে? না দেখেন, একটা জিনিস হয় কি, আসলে মাঠের সবকিছু সবসময় আপনার পক্ষে থাকবে এটা ভাবাটা ভুল। এটা আমরা ফুটবল বিশেষজ্ঞ বা ফুটবল যারা আমরা খেলা দেখি, রেগুলার ফুটবল ফ্যানরা, এটা কিন্তু আমরা সবসময় এটা পরিলক্ষিত হই। খুবই সিম্পল একটা জিনিস, যেটা সামান্য একটু ফেভার পাইলে সেটা থেকে অনেক বড় কিছু হতে পারে। আবার মানে খুব বড় একটা জিনিস হয়তো রেফারি হয়তো নজরে যায়, সেটা হয়তো ইয়ে করে না, সেটা হয়তো ফেভার পাওয়া যায় না। কিন্তু মিশর এবং আর্জেন্টিনার ম্যাচটা আসলে খুব একটা কম্প্যাক্ট একটা ম্যাচ ছিল, এবং সেটা নিয়ে আসলে আমার কেন জানি মনে হয় যে এই আলোচনাটা যতটুকু মানে মিশর বা মানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে যতটুকু আসছে, মানে এটা কেন জানি মনে হয় আমরা বাংলাদেশিরাই আরো বেশি এটাকে মানে এটাকে বেশি মানে হাইলাইটেড করেছি আলোচনা। আর আসলে আলোচনা আসার মতো হয়তো অনেক কিছু হয়তো আছে, যেই টপিকগুলো হয়তো মানে চাইলে আরো সহজ সলিউশন করা যেত, এই কারণে হয়তো আলোচনাটা হয়েছে। আর আলোচনা আসবে না কেন, আসলে আমি যতদূর জানি মানে বিশ্বকাপের 16টা ম্যাচ আর্জেন্টিনা মানে প্রথম হাফে যদি মানে কোনো গোল কনসিড করে বা পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়ার পর এই 16টা ম্যাচে কখনো আর্জেন্টিনা জিততে পারে না, এক্সেপ্ট মিশরের ম্যাচ। প্রথম হাফে গোল কনসিড করার পর হয় হেরেছে না ড্র করেছে সর্বোচ্চ, কিন্তু জিততে পারে না। তো সেই রেকর্ডটা যখন আর্জেন্টিনা তো এত মানে দারুণভাবে ওভারকাম করে, এইটা আসলে হজম করাটা টাফ। এটা শুধু বাংলাদেশি ফ্যান বা ফুটবল ফ্যান বা সমর্থক মানে এদের জন্য না, এটা আসলে যারা আর্জেন্টিনা ফ্যান তাদের জন্য এটা হজম করাটা খুবই টাফ একটা, যে এটা কেমনি সম্ভব, কিভাবে এইটা মানে এই পারফরমেন্স দিল, একটা অতিমানবীয় পারফরমেন্স। তো এই জিনিসটা আসলে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এটা মানে এই খেলাটাকে আতসী কাচের নিচে ফেলে মানে চেষ্টা করছে এটার পুঙ্খানুপুঙ্খ মানে ডিটেলগুলো মানে বের করার। তো সেই জায়গা থেকে আসলে আলোচনাটা বেশি হচ্ছে আমার কাছে মনে হয়। ওকে সাব্বির ভাই, আমরা দ্বিতীয় সেমিফাইনালের যেই ম্যাচটা স্পেন বনাম ফ্রান্স, সেটা নিয়ে একটু কথা বলবো। ইংল্যান্ড আর্জেন্টিনা যেরকম একটা বারুদ উত্তেজনার একটা ম্যাচ হবে, তার থেকেও মনে হয় ছাড়িয়ে যাবে স্পেন আর ফ্রান্সের ম্যাচ। এইটা মনে হয় আরো বেশি মানে জমজমাট হবে। কাকে এগিয়ে রাখবেন? স্পেন এবং ফ্রান্স দুইটাই খুবই ভালো টিম, খুবই ভালো খেলবে, তবে আমার মনে হয় ফ্রান্সই এখানে এগিয়ে থাকবে। শুরু থেকে আপনারা যদি পুরো ফ্রান্সের এই বিশ্বকাপ জার্নিটা দেখেন, একেবারে শুরু থেকেই খুব ভালো খেলছে, খুবই ভালো খেলছে। ডেমবেলে বলেন কিংবা এমবাপ্পে বলেন কিংবা অলিস বলেন, প্রত্যেকেই ভালো খেলছে এবং প্রত্যেকেই খুব ভালো মানে ভালোভাবে টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আপনি যদি স্পেনের ব্যাপারটা দেখেন, স্পেনও ভালো খেলছে, নিঃসন্দেহে ভালো খেলছে, বাট কেন যেন ফ্রান্সের সাথে যখন আমি তুলনা করছি স্পেনকে, আমার কাছে কিছুটা কেন যেন মনে হচ্ছে যে না, স্পেন হয়তো কিছু জায়গায় তাদের এখনো ল্যাকিংস আছে, যে জায়গাগুলো ওভারকাম করা দরকার। এখন আপনি যদি চিন্তা করেন যে ম্যাচটা কেমন হবে, কাকে এগিয়ে রাখবো, আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। আপনি যদি বিগত পারফরমেন্সটা অ্যানালিসিস করেন ফ্রান্স বনাম স্পেনের, অবশ্যই আপনাকে ফ্রান্সকে এগিয়ে রাখতে হবে। তবে
একটা ফুটবল তো আসলে আমরা যতই অ্যানালিসিস করি, যত কিছুই করি, এটা আসলে মাঠের খেলা। আপনি যদি ওই দিন মাঠে যে কোনো কিছুই হয়ে যেতে পারে। সো তারপরেও আমি এগিয়ে রাখছি ফ্রান্সকে, তবে দেখা যাক কি হয় ফ্রান্স বনাম স্পেন ম্যাচে। খুব উত্তেজনাপূর্ণ টান টান একটা ম্যাচ হতে যাচ্ছে। আমিনুর ভাই, আপনারা তো ধরে নিয়েছেন যে আর্জেন্টিনা ফাইনালে যাচ্ছে, তাই না? ধরে নিয়েছেন না ফাইনালে যাচ্ছে? এটা সবার প্রত্যাশা আর কি। সবার প্রত্যাশা। হ্যাঁ। এখন এই যে আরেকটা সেমিফাইনাল আছে, স্পেন বনাম ফ্রান্স, কোন দল আসলে আপনাদের জন্য সুবিধা? আমার কাছে মনে হয় আসলে মানে ফ্রান্স এবং স্পেনের কথাটা নিয়ে একটু আগে বলে নিই। আমার কাছে মনে হয় যে ফ্রান্স এবং স্পেনের যে সাব্বির ভাই যে কথাটা বললেন, যে উনি ফ্রান্সকে উনি না, এটা মোটামুটি মানে ফুটবল যারা খেলা দেখছেন বা এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের খেলার স্টাইল দেখে সবাই ধরে নিয়েছে যে ফ্রান্স ফাইনাল খেলছে এবং ফাইনালে যাবে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ফ্রান্সের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ অপেক্ষা করছে। আমি একটু যোগ করি, লামিনে ইয়ামাল বলছে ফ্রান্স আমাকে ভয় পাও, এই কথা বলছে মিডিয়া। আচ্ছা, এখন সেটাও একটা টিনেজ ছেলে, একটা আসলে এটাও একটা মাইন্ড গেম। আসলে ও একটু চাইবেই এই জিনিসটাতে একটু মানে ঘি ঢেলে দিতে, কিন্তু ফ্রান্সের বিপক্ষে খেলে তো ওরা অভ্যস্ত স্পেন, কারণ যেহেতু ইউরোপিয়ান টিম এবং ওরা মানে বলতে গেলে ইভেন এমবাপ্পে থেকে শুরু করে অনেক প্লেয়াররাই ইয়েতে খেলছেন, মানে লা লিগায় খেলছে, তো ওদের জন্য অনেকটা অভ্যস্ত আর কি ওরা এই টিমটাতে। কিন্তু আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামালও খুব দারুণ হয়তো পারফর্ম করার চেষ্টা করবে এবং করবে। লামিন ইয়ামাল এবং এমবাপ্পের একটা ব্যাটেল থাকবে এখানে, খুব দারুণ একটা ব্যাটেল থাকবে, এবং লামিন ইয়ামাল হয়তো এই ব্যাটেলটাতে উইন করতে যাচ্ছে আমার কাছে মনে হয়। এবং স্পেন যাওয়ার চান্সই বেশি। তাহলে তো ফাইনালে। আপনাদের জন্য সুবিধা। না, এটা সুবিধা অসুবিধার কিছু না। অবশ্যই সুবিধা, কারণ ফ্রান্স যদি আপনাদের বিপক্ষে খেলে তাহলে আপনাদের একদম মানে ফ্রান্স এবং আর্জেন্টিনা যদি ফাইনাল হয়, মানে যদি হোপফুলি যদি ওই পর্যন্ত ফাইনাল হয় ফ্রান্স এবং আর্জেন্টিনা, মানে বরঞ্চ আর্জেন্টিনার চাইতে ফ্রান্স বেশি ভয় থাকবে, কারণ ফ্রান্সের একটা জুজু থাকবে, একটা মানে ফাইনাল জুজু। আমরা সবকিছু করে আসি, আমরা গতবার তো আমরা ওদের কাছে, মানে ওরা প্রত্যেকটা পয়েন্টে ওরা এই জায়গাটাতে অন্তত মেন্টালি একটু হলো ডাউন থাকবে। আবার বিপরীত হতে পারে যে আমরা গতবার হেরেছি, এবার আমাদের জিততেই হবে। হ্যাঁ, ওরা একটু বুস্টেড থাকবে। ওরা বুস্টেড থাকলেও আর্জেন্টিনা ফেভার পাবে। ওরা যদি একটু ডাউনও থাকে মেন্টালি, সেটাও আর্জেন্টিনার জন্য ফেভার হবে। কারণ কি, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার যদি ফাইনালে ফ্রান্স এবং আর্জেন্টিনা ম্যাচটা হয়, প্রত্যেকটা প্লেয়ার হিসাব করবে যে না, এবং কোচ সহ একটা ইয়ে থাকবে যে না, আমরা তো ওদেরকে হারাইছি, আমরা চাইলেই আবার আমরা ওদেরকে বিট করতে পারবো। আর ফ্রান্সের মধ্যে একটা তাড়না থাকবে, মানে দুই দলের মধ্যেই তাড়নাটা থাকবে, কিন্তু ফ্রান্সের মধ্যে তাড়নাটা হয়তো একটু বেশি থাকবে, এবং ওই তাড়নার কারণে ওরা হয়তো মিস্টেক করতে পারে। ব্যাপারটা এরকম। সাব্বির ভাই, ফ্রান্স এবং স্পেনের দুই দলের খেলা দুই ধরনের। ফ্রান্স মূলত ছোট ছোট পাস খেলতে অভ্যস্ত, আর ফ্রান্স লম্বা পাস খেলতে অভ্যস্ত। মাঠের খেলায় কোনটা বেশি কার্যকর হবে? মাঠের খেলা আপনি যদি দেখেন, মানে এক একটা টিম এক একটা ট্যাকটিক্সে খেলে। স্পেন যেটা করে, স্পেন হচ্ছে প্রচুর পরিমাণে পাস দেয়। মানে আপনি যদি ফুটবলের সৌন্দর্যের কথা চিন্তা করেন, স্পেনের যে খেলাটা, আপনি খেলাটা উপভোগ করবেন। অন্যদিকে ইউরোপের ফুটবলটা অন্য ধাঁচের, অন্য সিস্টেমের। তো ফ্রান্স হচ্ছে ওই সিস্টেমটাতে খেলে। আমার কাছে পার্সোনালি আমি যদি বলি কাদের খেলা ভাল লাগে, আমার কাছে নিঃসন্দেহে স্পেনের খেলা ভাল লাগে, মানে দেখতে বা উপভোগ করি স্পেনের। বাট দিন শেষে আপনি যদি চিন্তা করেন পারফরমেন্স ওরিয়েন্টেড ম্যাচ কোনটা, বা কোনটা হচ্ছে গিয়ে কোনভাবে খেললে হচ্ছে গিয়ে মানে পারফরমেন্স ভালো হয়, সেটা নিঃসন্দেহে ফ্রান্সের। আর আমি একটু আগেই আপনাকে বলেছি যে দিন শেষে ফ্রান্স বা স্পেনের ম্যাচটা আমরা যতই বলি না কেন যে স্পেন হচ্ছে গিয়ে তাদের হচ্ছে ফুটবলারদের পারফরমেন্স ওই রকম ভালো না, তারা হয়তো ফ্রান্সের সাথে টিকবে, মানে ফ্রান্সের সাথে হয়তো জেতার একটা পসিবিলিটি আছে, বাট আমার মনে হয় না। আমার মনে হয় ফ্রান্স এটা খুব ভালো একটা মার্জিনেই জিতবে স্পেনের সাথে, এবং ভালো একটা ম্যাচ হবে। আমিনুর ভাই, এমবাপ্পে মেসি ওরা গোল সমান সমান 8টা করে, কিন্তু অ্যাসিস্ট বেশি হওয়ার কারণে এমবাপ্পে 1 নম্বরে। ম্যাচ আরো বাকি আছে 2টা, মানে থার্ড প্লেস নিয়ে 3টা। শেষ পর্যন্ত কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই এমবাপ্পেকে এগিয়ে রাখবো, কারণ এমবাপ্পের বয়স আর মেসির বয়স এখানে আকাশ পাতাল তফাৎ। এমবাপ্পে যেই মানের মানে স্ট্রাইকার আসলে, বা এমবাপ্পে যে পজিশনে খেলে সেই পজিশন এবং তার ওই এফোর্টের কারণে এমবাপ্পেকে আগিয়ে রাখবো। আর ওর ফাইনাল এবং মানে নকআউট স্টেজে ওর গোল করার যে দক্ষতা, মানে এই কারণে আমি অবশ্যই আগে রাখবো যে হয়তো এমবাপ্পে দ্বিতীয়বারের মতো মানে গোল্ডেন বুট পেতে চলেছে। সাব্বির ভাই কাকে এগিয়ে রাখবেন? আমি মেসিকে এগিয়ে রাখবো। মেসিকে এগিয়ে রাখার পেছনে কারণ হচ্ছে মেসির এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। আপনি যদি দেখেন, মানে
এই বিশ্বকাপে মেসি যেভাবে খেলছে, যে ভাবে খেলছে, যেভাবে আগাচ্ছে, আমার মনে হয় এইটা মানে এই বিশ্বকাপে গোল্ডেন বুট মেসি পাচ্ছে যদি তারা ফাইনাল পর্যন্ত যায়, এবং আমাদের মনে হয় ফাইনাল পর্যন্ত যাচ্ছে এবং গোল্ডেন বুটটা মেসি নিচ্ছে। ওকে, দেখার অপেক্ষা কার হাতে ওঠে ফাইনালের মানে গোল্ডেন বুট। আমরা একটু প্রেডিকশন নিয়ে কথা বলবো। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, আমির ভাই আপনার প্রেডিকশন কি বলে, কোন দল কত গোল করতে পারে, কে জিতবে? আমার কাছে মনে হয় মানে 1-1 গোলে ড্র হবে এবং তারপরে হয়তো পেনাল্টি শুট আউট পর্যন্ত যাবে। আচ্ছা, শুটারের রেজাল্ট কার পক্ষে থাকবে? আর শুট আউটে গেলে অবশ্যই আর্জেন্টিনার পক্ষে যাওয়ার সম্ভাবনা এবং আর্জেন্টিনা জিতবে বলে বিশ্বাস করি। আচ্ছা সাবির ভাই? আমার মনে হয় খেলা 2-2 গোলে ড্র হয়ে হচ্ছে আপনার এক্সট্রা 30 মিনিটে যাবে, আর আর্জেন্টিনা আরেকটা গোল করে 3-2 ম্যাচ শেষ সেই হবে। গোলটা মেসি দেবে? সেই গোলটা কে দিবে এটা তো ম্যাচেই আমরা দেখব, তবে 3-2 ব্যবধানে আর্জেন্টিনা জিতছে, আচ্ছা, এটাই প্রেডিকশন। স্পেন আর ফ্রান্স, এবার ভাই আগে বলুক। স্পেন আর ফ্রান্স? স্পেন আর ফ্রান্সের ম্যাচে গোল হবে, বেশ গোল হবে, 3টা বা 4টা গোল হয়তো ফ্রান্স দিবে, অন্যদিকে আমাদের স্পেন হয়তো 2টা গোল দিবে। বাট আমার মনে হয় দুইটা ম্যাচই হচ্ছে এক্সট্রা টাইমের মধ্যে শেষ হয়ে যাবে, পেনাল্টি শুট আউট পর্যন্ত যাবে না, এটা আমার আমার কাছে মনে হয় 2-2 হতে পারে। 2-2 মানে স্পেন আর ফ্রান্স 2-2 একটা কম্প্যাক্ট ব্যাটেল থাকবে। হয়তো রেগুলেশন টাইমে শেষ হবে না, এক্সট্রা টাইমের মধ্যে ফিনিশড হবে এবং সেখানে হয়তো আমার কাছে মনে হয় স্পেন জিতবে। আমরা শেষের দিকে চলে আসছি। আপনাদের ক্যাম্পাস নিয়ে কথা বলতে চাই যে বৃষ্টির মধ্যেও বড় পর্দায় খেলা দেখানো হয়, এত ফুটবল প্রেমী অন্য কোনো জায়গায় মানে কখনো দেখেছেন কিনা? সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, মানে এটা হয় কি আসলে ক্যাম্পাস প্রেমী, আসলে আমরা ফুটবল প্রেমী, মানে আলটিমেটলি ফুটবল ফ্যান। আসলে 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপের সময় যে একটা ভাইবটা আসলে আসে, মানে এটা আসলে এই উৎসবটা আসলে মানে বাংলাদেশে কিন্তু খুব রেয়ার। ওয়ার্ল্ড কাপের সময় এই উৎসবটা আসে এই কারণে, আর অন্য কোথাও আমার এই ধরনের ক্রাউডটা আসলে চোখে পড়ে না, বা মানুষ হয়তো এই জিনিসটাকে মানে এখন অনেক জায়গায় বিভিন্ন জায়গায় অনেক জেলা শহরে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন করছে, কিন্তু আসলে এই যে ক্যাম্পাস বা টিএসসি কেন্দ্রিক বা এই ক্যাম্পাস কেন্দ্রিক যে একটা ফুটবল খেলা যে একটা বা ফুটবল দেখার যে একটা উন্মাদনা, এটা অন্য কোথাও খুব রেয়ার, খুবই রেয়ার আসলে। এবং এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে ফিফা থেকে শুরু করে মানে আমরা যেসব দলগুলো সাপোর্ট করি, এইসব দলগুলোও আসলে খুবই ভালোভাবে হয়তো ওরা এটাকে প্রমোট করছে মানে লাস্ট ইয়ারগুলোতে। মানে আমার কাছে মনে হয় এটা আমরা মানে আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো একটা মাধ্যম হতে পারে আমি মনে করি। সাবির ভাই, ব্রাজিল বিদায় হওয়ার পর আর্জেন্টিনা জার্সি গায়ে দিলে নিজেকে একটু স্পেশাল মনে হয় কিনা? আমার কাছে আসলে মানে আমি কখনো ব্রাজিল মানে যেটাকে টক্সিসিটি বলে আর কি, আমি টক্সিসিটি ছড়ানোর পক্ষে না, বরঞ্চ আমি মানে এই যে আর্জেন্টিনার জার্সি একবারে বিশ্বকাপের আগে থেকেই তো গায়ে পড়ছি, আমার কাছে আসলে ফিলিংসটা চেঞ্জ এটা হচ্ছে কত না। সেরা জার্সি? এটা আসলে রেট্রো কিট, ঠিক আছে, এটা হচ্ছে এই বছরই নেয়া, বাট এটা হচ্ছে মানে একটু ডিফারেন্ট ভাবে এটা স্টার নাই? না এখানে স্টার আছে, স্টারটা নিচে? হচ্ছে নিচে, এই যে 3 স্টার আচ্ছা। স্টার এখানে আছে, আচ্ছা, বাট এটা দেখা যায় রেট্রো না। কিট, তো রেট্রো কিটটা একটু অন্যভাবে বানানো হয় আর কি, এই হচ্ছে। তো এখন যেটা বলছিলাম আর কি, আমার কাছে আলাদা ফিলিং মনে হয় না, আমার কাছে বরঞ্চ ওদের জন্য খারাপই লাগে যে আচ্ছা ওরা এমন একটা টিম সাপোর্ট করে যে টিমটা হচ্ছে ওরা হয়তো জন্মের পরে এখন পর্যন্ত কাপ নিতে দেখে নাই, বাট স্টিল সাপোর্ট করতেছে, ভালো, মানে বিগ শাউট অফ ফর দেমসেলভস যে তারা এখনো এত ধৈর্য নিয়ে ওই টিমটাকে সাপোর্ট দিচ্ছে, ভালো। ব্রাজিল থাকলে ফুটবলের হাইপটা বাংলাদেশে আরেকটু বেশি থাকতো কিনা? আচ্ছা, ব্রাজিল থাকলে ফুটবলের হাইপ মানে ব্রাজিল চলে গেছে বা হেরে গেছে বলে ফুটবলের হাইপ কমে গেছে, এটা আপনাকে যেরকম এটা কেন মনে হয়? যেরকম ব্রাজিল যে ফ্যানগুলো আছে ওরা অনেকটা নিশ্চুপ। না কে বলছে ওরা নিশ্চুপ? ইম্পসিবল। ওরা কেউ জার্সি গায়ে দেখা যায় না ওদের। সবচেয়ে বেশি ব্রাজিল আমার কাছে মনে হয় ব্রাজিল থাকাই উচিত ছিল। আচ্ছা, তাহলে এত চেঁচামেচি, এত হইচই, এত বিতর্ক, ফিফার ভুল ধরা, ইয়ার ভুল ধরা, এগুলো আসতো না আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় ব্রাজিল থাকাটাই উচিত ছিল। খেলুক, মাঠে খেলাটাই ভালো অন্তত। মানে এরা যেই হারে মানে সোশ্যাল মিডিয়াগুলোতে থেকে শুরু করে মানে মাঠে ঘাটে
মানে প্রচুর জায়গায়, এটা আসলে ভুল। মানে আপনারা যারাই বলছেন এই কথা যে ব্রাজিল নাই, মানে এই সমর্থক আমেজ ভাই বোন একটু আমেজ আরো বাড়ায় বলবেন। দিচ্ছে। আমি ভাই বোন একটু কিছু অ্যাড বলবেন। করি, ব্রাজিল মাঠে নাই এটা বলার সুযোগ নাই। ব্রাজিল বিভিন্ন রূপে বিভিন্ন রূপ নিয়ে আসতেছে। আমরা কিছুদিন আগে দেখলাম পর্তুজিল হয়ে গেছে, পর্তুগাল আর ব্রাজিল একসাথে। এরপরে দেখলাম মিশরের ম্যাচে তারা মিশর হয়ে গেছে ব্রাজিল ফ্যানরাই, আবার সুইজারল্যান্ডের ম্যাচে সুইজারল্যান্ড হয়ে গেছে। আমরা দেখবো হয়তো সামনের ম্যাচে তারা ইংল্যান্ড হয়ে ফিরে আসবে। সো ব্রাজিল নাই এটা বলার সুযোগ নেই। ব্রাজিল ফ্যান যারা আছে তারা ক্ষণে ক্ষণে রূপ বদলায়, এবং ক্ষণে ক্ষণে রূপ বদলায় তারা নতুন নতুন রূপ নিয়ে সামনে আসে। আচ্ছা, দেখা তবে যাচ্ছে। তবে এই জিনিসটা কিন্তু আমরা বেশি উপভোগ করছি, যে আসলে প্রতিপক্ষ না থাকলে খেলা দেখে মজা নাই। এই যে বিভিন্ন রূপে, মানে বিভিন্ন সাপোর্টার না থাকলে, বিপক্ষ সাপোর্টার না থাকলে খেলা দেখে মজা আছে, ওরা থাকবে, এটাই তো মজা, এটাই তো আনন্দ। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ফুটবল নিয়ে বাংলাদেশে যে তর্ক বিতর্ক এটা থাকবে, এটা একটা মজা, এটা একটা আনন্দ, তাই না? নিঃসন্দেহে। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আবার যোগাযোগ করব, আবার আপনাদেরকে নিয়ে আসবো। জি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।